সো গুড মর্নিং এভরিওয়ান। প্রতিদিন পড়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের পড়াশুনোও খুব দারুণ চলছে। আজকে আমরা ক্লাস 9-এর গণিত বিষয়ের একটা ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল কষে দেখি 15.1-এর অঙ্কগুলো খুব সহজভাবে করতে চলেছি। দেখো, তোমরা খাতা পেন নিয়ে রেডি থাকো। আমি যেমনভাবে অঙ্ক করাবো তোমরা সেম টু সেম বুঝবা এবং খাতা পেন নিয়ে বসো এবং খাতায় নোট করতে থাকবে। দেখবে এভাবে চলতে থাকলে তোমরা পরীক্ষা আসলে একদম ভালোভাবে পরীক্ষায় সমস্ত অঙ্কগুলো করে আসতে পারছো। তো চলো শুরু করা যাক। আজকে আমরা কোথা থেকে অঙ্কগুলো করব দেখা যাক। আজকে আমরা করতে চলেছি 11 দাগ থেকে অঙ্কগুলো, কারণ 11 দাগের আগের অঙ্কগুলো অলরেডি আপলোড করা হয়ে গেছে ইউটিউবে। তো তোমরা আজকে 11 দাগ থেকে অঙ্কগুলো পাবে। এখান থেকে আমরা লাস্ট অবধি করার চেষ্টা করব, যতদূর অবধি করা যায়। তো চলো শুরু করি। চলো দেখা যাক কি লেখা রয়েছে 11 দাগে। এখানে লেখা রয়েছে সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কাগজে ছবি আঁকবে। কাগজটির দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 5 সেমি। সুজাতার কাগজটির পরিসীমা হিসাব করে লিখি। তাই তো, মানে একদম সহজ অঙ্কই দিয়েছে, কেমন কোনো কঠিন না। চলো করি। তো আমি প্রথমেই আয়তক্ষেত্র আঁকবো, যেহেতু বলে দিয়েছে আয়তক্ষেত্রাকার হচ্ছে, তুমি সুজাতা ছবি এঁকেছে, তো একটা আয়তক্ষেত্র প্রথমে আঁকা যাক। এবার আয়তাকার ছবি আঁকবে, কাগজটির দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 5 সেমি। তাহলে দৈর্ঘ্য যদি এক্স হয়, প্রস্থ হচ্ছে 5 সেমি কম, এক্স এর থেকে 5 সেমি কম, এটা হচ্ছে প্রস্থ। এবার কি বলেছে, সুজাতার কাগজটির পরিসীমা হিসাব করে লিখি, এবং বলে দিয়েছে সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তাকার কাগজের ছবি আঁকবে। তাহলে ক্ষেত্রফল কত আমাদের বলে দিয়েছে যে এইখান থেকে এটার মানে এই আয়তাকার জমির ক্ষেত্রফল হচ্ছে 84 বর্গ সেমি। তাহলে আমরা লিখতেই পারি প্রশ্ন মতে দৈর্ঘ্য মানে এক্স, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এক্স মাইনাস 5 দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে কি হয়, ক্ষেত্রফল হয়। কত বলেছে ক্ষেত্রফল? 84 বর্গ সেমি। বা এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 5x। এই 84টা ডান দিকে রয়েছে, আমি বাদিকে নিয়ে আসি, মাইনাস 84 সমান সমান 0। বা 84 মিডিল টার্ম করো, এবার মিডিল টার্ম করতে পারো তো? 2 দিয়ে লসাগু করতে হবে, 4 দুগুণি 8, 2 দুগুণি 4, 2 দুগুণি 4, 2 একে 2, 3 সাতা 21। তাহলে এবার আমাদের বানাতে হবে 5। এবার 5 বানাবো কি করে দেখো তো। 2 দুগুণি 4, 3 4ই 12, 12 আর 7, 12 থেকে 7 বাদ দিলে কত থাকে? 8 9 10 11 12, 5 থাকে, ব্যাস হয়ে গেল। এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 7x মাইনাস 84 সমান সমান 0। বা এখান থেকে এক্স কমন নিলে থেকে যায় এক্স মাইনাস 12 প্লাস 7 কমন নিলে থেকে যায় এক্স মাইনাস 12 সমান সমান 0। বা এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 12 ইকুয়ালস টু 0।
বা এক্স প্লাস 7 ইকুয়ালস টু 0 বা এক্স মাইনাস 12 ইকুয়ালস টু 0 বা এক্স সমান সমান -7 বা এক্স ইকুয়ালস টু 12। আর এই এক্সটা মানে কি বলো তো? এক্সটা মানে কি বার করছি আমরা? এই দৈর্ঘ্য বার করছি। এক্স টু আমরা দৈর্ঘ্য ধরে নিয়েছি, তাই তো? এখানে আমি লিখিনি, তোমরা লিখে নাও। ধরি, এখানে লেখো, ধরি দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার, অতএব প্রস্থ বলেছে 5 সেমির অন্তর আছে, তাহলে এক্স এর থেকে 5 কমই হবে। তাহলে 5 বেশি হবে না কেন প্রস্থ? কারণ প্রস্থ সবসময় দৈর্ঘ্যের থেকে ছোট হয়, তাই আমি এখানে প্রস্থ এক্স এর থেকে 5 ছোট করে দিয়েছি। এবার লেখো, এক্সটা যেহেতু দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য কি কোনোদিন ঋণাত্মক হতে পারে? তোমাদের মনে করো মাঠে যে জমি আছে তোমাদের, তার যদি বলে কেউ তোমাদের কত বিঘে জমি আছে অথবা কত লম্বা জমি আছে, তুমি কি বলো আমাদের -2 বিঘে জমি আছে, -2 কাঠা জমি আছে? তোমরা কি তাই বলো? মাইনাস তো আর চলে না জমি টমির ক্ষেত্রে, দৈর্ঘ্যের ক্ষেত্রে। তাহলে সেখানে রেখো, যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, অতএব এক্স এর মান বারো হবে। এবার এক্স এর মান 12 পেয়ে গিয়েছি, তাহলে তুমি যদি এক্স এর মান পেয়ে যাও, তাহলে এই প্রস্থও পেয়ে গেছো। প্রস্থ 12 থেকে 5 বাদ দিয়ে দাও, অতএব জমির দৈর্ঘ্য 12 এবং প্রস্থ এক্স মাইনাস 5 সমান সমান এক্স এর মান 12 বিয়োগ 5। 12 বিয়োগ 5 করলে কত হয়? 5 6 7 8 9 10 11 12। 7 5 12তেই 7 হবে। তাহলে 7 কি হলো আমাদের? সেন্টিমিটার প্রস্থ। এইবার যেহেতু প্রশ্নে বলেছে যে পরিসীমা বার করো, তাহলে পরিসীমা বার করে দাও। আয়তক্ষেত্রের পরিসীমার ক্ষেত্রে সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অতএব পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণ দৈর্ঘ্য হচ্ছে 12 যোগ প্রস্থ হচ্ছে 7, এত সেন্টিমিটার, সমান সমান 2 গুণ 12 আর 7 কত হয়? 19। আর 19 দুগুণই 9 দুগুণি 18, 8 হতে পারে 1 2 আর 1 3, 38 সেন্টিমিটার হয়ে যাবে পরিসীমা। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝেছো। তাহলে পরের অঙ্কটায় বাড়ি চলো, মানে পরের অঙ্কটায় যাই। সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে, তাহলে এটা হচ্ছে বর্গাকার বাগান। তাহলে বর্গাকার বাগান আঁকো। এই বর্গাকার বাগানের বাইরের চারদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে, চারদিকেই একই রকম চওড়া।
এক পাশে একটু কম বেশি চওড়া হয়ে গেল, থাক এতে অসুবিধা নেই, তবুও চলো একটু ভালো করেই আঁকি যখন আঁকাই হচ্ছে। মনে করো এটা বাইরের দিকে 2.5 মিটার চওড়া রাস্তা, এইখান থেকে এইটুকু কতটুকু চওড়া? 2.5 মিটার। এবার কি বলছে? রাস্তাটির ক্ষেত্রফল হচ্ছে 165 বর্গ মিটার। রাস্তার ক্ষেত্রফল, তাহলে বাগানটির ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য হিসাব করি। বাগানের কর্ণের দৈর্ঘ্য হিসাব করতে হবে। তাহলে আমরা কিভাবে করব সেইটা একবার বোঝা যাক। আমরা যদি এই পুরো ক্ষেত্রফলটা কি বার করতে পারবো? দেখো তো পুরো ক্ষেত্রফলটা, হ্যাঁ, কিভাবে বার করব পুরো ক্ষেত্রফলটা? কারণ আমরা যদি এইখান থেকে এইটুকু দৈর্ঘ্য যদি আমরা এক্স ধরি, না সরি, যদি মনে করো যে এইখান থেকে এইটুকু এক্স ধরলাম, পুরো বাইরে যেটা রয়েছে সেইটা যদি এক্স ধরি, যেহেতু বর্গক্ষেত্র, তাই এটা মনে করলাম যে এক্স যদি হয় আর রাস্তা সহ, তাহলে রাস্তা বাদে জমিটা রয়েছে কতটুকু? কারণ এই 2.5 মিটার করে এদিকে এইদিকে, তাহলে এক্স এর থেকে দুই দিকের দুটো 2.5 মিটার করে বাদ দিয়ে দেব, তাই তো? তাহলে আমরা এই ভিতরের এই জায়গাটুকু দৈর্ঘ্য পাবো যদি 2.5 মিটার 2.5 মিটার করে আমি বাদ দিয়ে দিই। তাহলে তারপর আমি কি করতে পারবো? তারপর আমরা করব কি, যে এই পুরো বাইরের ক্ষেত্রফল বার করব, সেখান থেকে বিয়োগ করে দেব এই ভিতরের ক্ষেত্রফল। যেই আমি বিয়োগ করে দেব, পড়ে থাকলো কি আমার কাছে? শুধু এই রাস্তার ক্ষেত্রফল। এই রাস্তার ক্ষেত্রফল যেটা, এটার মধ্যে তো এক্স থাকবে, কারণ আমি এখানে একটা এক্স ধরে নিয়েছি। তখন এই রাস্তার ক্ষেত্রফলে যেহেতু এক্স রয়েছে, তখন আমাদের সমীকরণ গঠন করতে হবে। মনে রাখতে হবে, যখনই আমরা এক্স ধরবো অথবা কোনো কিছু ধরবো না কেন, তখনই আমাদের একটা না একটা সমীকরণ গঠন করতেই হবে। তো আমরা যদি সমীকরণ গঠন করতে চাই, তাহলে দেখো তো বলেছে এত বর্গমিটার কি রাস্তার ক্ষেত্রফল, তাহলে রাস্তার ক্ষেত্রফল 165 বর্গমিটার প্রশ্নে বলে দিয়েছে। তো এই যে এই রাস্তার ক্ষেত্রফল যেটা আমরা পাবো সেইটা সমান সমান 165। সেখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করতে পারবো। যেই আমরা এক্স বার করতে পারবো, তখন আমরা জানি বর্গক্ষেত্রের একটা কর্ণের সূত্র আছে। কি সেই সূত্রটা? কর্ণের সূত্র বাহু গুণ √2। এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র। তারপর এটা পাতিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। চলো অঙ্কটা করা যাক। এটা হচ্ছে এক্স মিটার। ধরি রাস্তা সহ জমিটির দৈর্ঘ্য কত হবে বলো তো? এক্স মিটার। যেহেতু এটা বর্গক্ষেত্র, তাই দৈর্ঘ্য প্রস্থ লিখবো না, কারণ দুটোই তো একই, বাহু লিখে দেব একেবারে। এটা হচ্ছে রাস্তা সহ। এবার এবং রাস্তা বাদে, মনে করো আমি প্রথমে এটারই ক্ষেত্রফল বার করি। প্রথমে এক একটা করে করা যাক। রাস্তা
সহ জমিটির ক্ষেত্রফল। বাহু স্কয়ার হয়, সূত্র জানো তোমরা, বর্গক্ষেত্র যেহেতু, তাহলে এক্স স্কয়ার হয়ে যাবে। এবার লেখো আবার রাস্তা বাদে জমিটির দৈর্ঘ্য রাস্তা বাদে জমির দৈর্ঘ্য কতটুকু হবে? রাস্তা সহ হচ্ছে আমাদের এক্স মিটার, সেখান থেকে বাদ দিয়ে দেব এইখান থেকে এইটুকু, সেটুকু কত? ওই যে 2.5 মিটার, এবং এইখান থেকে এইটুকু কত? 2.5 মিটার। তাহলে এক্স থেকে বাদ দিয়ে দাও 2.5 মিটার এবং আবার 2.5 মিটার, তাহলে কত হচ্ছে? এক্স বিয়োগ 2.5 আর 2.5 যোগ করলে কত হয়ে যায়? 5 আর 5 10, শূন্য হাতে আমার 1, 2 আর 1 3, 4 5, 5.0। তাহলে আমি 0.0 মানে কোনো মান নেই, 5 মানে কি হলো? এই বড়টার চিহ্ন মাইনাস, তাই মানে দুটোর মধ্যে সব দুটোই এক, তাই মাইনাস, এবং মাইনাসে মাইনাসে প্লাস, তাই এটা প্লাস করেছি, আড়াই আড়াই 5, তো এখানে 5 লিখে দিলাম। এবং প্রস্থ বার করো, এবং প্রস্থ সমান সমান প্রস্থ কত? যেহেতু জমিটাও এবার বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে, কারণ এটা বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে, চারিকাচা দিয়ে আমি সমান ছেড়েছি, তাই এটা দৈর্ঘ্য প্রস্থ সমানই বের হবে। তাহলে এটা আমি দৈর্ঘ্য না লিখে বাহু লিখে দিলাম। ব্যাস, তার মানে বাহু বলতে কি বোঝায়? দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা। অতএব রাস্তা রাস্তা বাদে, কি লিখছি আমি, জমিটির ক্ষেত্রফল বাহু গুণ বাহু, বাহু স্কয়ার, তাহলে বাহু পেলাম আমি এক্স বিয়োগ 5, তার করব স্কয়ার। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, এবার কি লিখবো বলো তো? আমি রাস্তা সহ জমির ক্ষেত্রফল পেয়ে গেছি এবং রাস্তা বাদে জমির ভিতরের ক্ষেত্রফল পেয়ে গেছি। এবার এই পুরোটা থেকে এইটুকু বাদ দিয়ে দেব, বাদ দিলে এই রাস্তা পেয়ে যাব। তাহলে পুরোটা থেকে এইটুকু বাদ দিই। প্রশ্ন মতে পুরোটুকু কতটুকু হচ্ছে? এক্স স্কয়ার। এক্স স্কয়ার থেকে বাদ দিতে হবে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল, সেটা হচ্ছে এক্স মাইনাস 5 তার হোল স্কয়ার, সমান সমান প্রশ্নে বলে দিয়েছে কত? 165 বর্গমিটার। বা এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস 5 তার হোল স্কয়ার, তাহলে এ মাইনাস বি এর সূত্র পড়ে গেছে, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, 5 5 25, সমান সমান 165, বা এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 10x প্লাসে মাইনাসে মাইনাস 25,
সমান সমান এই ডান সমান সমানের ডান দিকে ছিল, আমি বাঁ দিকে নিয়ে আসি। 165 সমান সমান 0। এখানে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যায়, বা 10x মাইনাস, বড়টার জন্য মাইনাস, মাইনাসে মাইনাসে করতে হবে প্লাস। কারেন্ট নেই তো, এই পোকা টোকা আসছে লাইটের আলোতে, হালকা লাইট গালে ঢুকে যাচ্ছে, নাকে গালে। তো চলো, 165 আর 25 যোগ করলে কত হয়? 5 আর 5 10, 0 হাতে 1, 6 আর 1 7, 8 9 1, 190 ইকুয়ালস টু 0, বা 10x সমান সমান এদিকে ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে, বা x সমান সমান 190/10, অর্থাৎ x সমান সমান 19। আমি x এর মান পেলাম 19। এবার দেখো, অতএব x এর মান কি বার হলো আমাদের? x ধরে নিয়েছি আমি একটি বাহু, রাস্তা সহ জমিটির বাহু, সেটা হচ্ছে x। তাহলে আমার যদি এবার কর্ণ বার করতে হয়, এখান থেকে এইটুকু যদি কর্ণ বার করতে হয়, তাহলে প্রথমে আমার এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য জানতে হবে, বুঝেছো? কারণ কর্ণের সূত্র হচ্ছে বাহু গুণ √2। তাহলে এইটার বাহু, এখান থেকে এইটুকুর মান কত? তাহলে বার করো। রাস্তা বাদে জমির দৈর্ঘ্য, এই যে রাস্তা বাদে জমির দৈর্ঘ্য মানে জমিটির বাহু কত হবে? x - 5, x এর মান এখানে বসিয়ে দাও। অতএব রাস্তা বাদে জমির বাহুর দৈর্ঘ্য কত দেখছিলাম? x - 5, তাই তো? ওই যে x এর মান 19 বিয়োগ 5। দেখো এবার কত হবে এটা? 19 থেকে 5 চলে গেল, মানে 5 6 7 8 9 4 আর এই 1 14 সেন্টিমিটার। এবার কর্ণ বার করতে হবে। এবার দেখো, রাস্তা বাদে জমিটির বাহুর দৈর্ঘ্য মানে কি বার করছি আমরা? আসলে আমরা বার করছি এইখান থেকে এইটুকু দৈর্ঘ্য, রাস্তা নেই তো এখানে কোনো, তাহলে রাস্তা বাদে এই যে বাহুর দৈর্ঘ্য পেলাম, সেখানে আমরা আসলে এই বর্গক্ষেত্রের এক একটা বাহুর দৈর্ঘ্য বার করে ফেললাম না? এখান থেকে এইটুকু বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এই যে বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা যদি এবার কর্ণ বার করতে চাই, কর্ণ বার করতে চাই মানে কি হবে? কর্ণ সমান সমান বাহু গুণ বাহু, তা মানে সরি আমি আবার ভুল বলছি, কর্ণ সমান সমান বাহু গুণ √2। তাহলে এই যে বাহু বেরিয়ে যাবে আমার, সেটার সঙ্গে √2 গুণ করে দিলে ব্যাস হয়ে গেল। তাহলে চলো আমরা এটার প্রথমে বাহু বার করি রাস্তা বাদে। তাহলে রাস্তা বাদে জমিটির বাহুর দৈর্ঘ্য 14 সেন্টিমিটার বেরিয়ে গেল। তাহলে লেখো, অতএব কর্ণ সমান সমান বাহু গুণ √2 সমান সমান বাহু পেলাম 14 গুণ √2
সমান সমান 14 গুণ, দেখো তো √2 এর মান তোমাদের অঙ্কেই বলে দিয়েছে। এই দেখো √2 এর মান হচ্ছে 1.414। তাহলে √2 এর মান পাঠিয়ে দাও 1.414। তাহলে এটার করে ফেলো গুণ। তাহলে 1.414 এর সঙ্গে যদি 14 গুণ করা হয়, 4 4 16 6 হাতে আমার 1, 4 4 আর 1 5, 4 4 16 6 হাতে 1, 4 4 আর 1 5, 4 1 4, 1 1 1, 4 1 4, 1 1 1, 6 5 4 9, 6 1 7, 5 4 9 1। মোট কতর আগে দশমিক ছিল? 1 2 3 এর আগে দশমিক, তাই 1 2 3 এর আগে দশমিক। পেয়ে গেলাম আমরা 19.796, এটা সেন্টিমিটার। এটা পেয়ে গেলাম আমরা কর্ণের দৈর্ঘ্য। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। সেন্টিমিটারে রয়েছে না মিটার? আচ্ছা, তাহলে আমরা এটা মিটারে পেলাম, কারণ এটা সেন্টিমিটারে নেই। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এরকমভাবে করতে থাকবে, অঙ্কগুলো একদম সহজ। তো এবার 13 দাগটা করা যাক। এখানে বলেছে যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার, তার 4 ধার পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে হিসাব করে লিখি। তার মানে প্রথমে কি বুঝলাম যে জমিটা হচ্ছে বর্গক্ষেত্রাকার, জমিতে 4 ধার বরাবর পাঁচিল দিতে হবে, মানে পরিসীমা বার করতে হবে। পাঁচিলের কত মিটার দৈর্ঘ্য, মানে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল, তার মানে পরিসীমা জানতে চেয়েছে। প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে ঘাস বসাতে কত খরচ হবে হিসাব করে লিখি। এবার তারপরে কি জানতে চেয়েছে? প্রতি বর্গ মিটার। তাহলে বর্গ মিটার কখন হয় বলো তো? ক্ষেত্রফলের সময় বর্গ মিটার বর্গ সেন্টিমিটার করে হয়, তাহলে এটা আসলে ক্ষেত্রফল, তারপর একটুকু ক্ষেত্রফল বলতে চেয়েছে। তো আমরা তারপর ক্ষেত্রফলও বার করব, বার করে আমাদের মোট যতটা ক্ষেত্রফল হবে তাকে 20 দিয়ে গুণ করে দেবো, কারণ প্রতি বর্গ মিটারে মানে কি একটা বর্গ মিটারে মোট 20 টাকা হিসাবে খরচ হয়। তাহলে আমাদের মনে করো 100 বর্গ মিটার এসেছে, তাহলে 100 বর্গ মিটারে কত খরচ হয়? একটাতে যদি 20 হয়, 100 বর্গ মিটারে 20 দিয়ে গুণ করে দেব। তাহলে এইভাবে অঙ্কটা করব। তো চলো করা যাক। বর্গাকার একটা জমি আঁকো। বর্গক্ষেত্রাকার জমির কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 20√2। এটা হয়ে গেল 20√2। এবার 4 ধারে পাঁচিল দিয়ে ঘিরতে হবে। মনে করো যে এইখানে পাঁচিল দিয়েছি আমরা, এই 4 ধার বরাবর। তাহলে আমরা কিভাবে বার করব পরিসীমা? তো এখানে দিয়ে দেওয়া রয়েছে কর্ণের দৈর্ঘ্য, তাই তো? তাহলে আমরা একটা সূত্র জানি না? কর্ণের দৈর্ঘ্য আমরা বর্গক্ষেত্রের কর্ণ কি সূত্র জানি? বাহু গুণ √2 মানে হচ্ছে কর্ণ। তাহলে আমরা যদি বাহু এক্স ধরি, তাহলে এক্স গুণ √2 সমান সমান কর্ণ বার হবে। তো কর্ণের মান আমরা বইতে যেটা বলে দিয়েছে সেটাই লিখে দেবো, সেখান থেকে এক্স পেয়ে যাব। এক্স পেয়ে যাওয়া মানে একটা বাহু পেয়ে যাওয়া। তো বাহু পেয়ে গেলেই আমরা পরিসীমা বার করতে পারবো, বাহু পেয়ে গেলেই আমরা ক্ষেত্রফল বার করতে পারবো, মানে অঙ্ক সহজ হয়ে যাবে। তো চলো মনে করি বর্গাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য এক্স মিটার। অতএব কর্ণ
সমান সমান বাহু গুণ √2। এটা আমরা সূত্র জানি। তো বাহু এখানে হয়ে গেল এক্স গুণ √2। তো এইটাই না কর্ণ বলে দিয়েছে তোমার প্রশ্নে, যে কর্ণ হবে 20 মিটার। তাহলে এটাই প্রশ্ন মতে লেখো। এই এক্স ইন্টু √2 মানে হলো 20 √2। এইখান থেকে √2 কেটে যায়, বা এক্স ইকুয়ালস টু 20। এবার যেহেতু আমরা এক্স এর মান পেয়ে গেছি, তাই আমরা পরিসীমা বার করতে পারবো, ক্ষেত্রফলও বার করতে পারবো। তাহলে প্রশ্নে কি জানতে চেয়েছিল? পাঁচিল দিয়ে ঘিরতে হবে, হিসাব করে লিখি যে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল। তাহলে পরিসীমা বার করো। এখন বর্গাকার জমির পরিসীমা চার গুণ বাহু হয় পরিসীমা বর্গক্ষেত্রের। তাহলে 4 গুণ এক একটা বাহু 20 সেমি। 4 গুণ 20 করলে 80 মিটার। অতএব পাঁচিলের দৈর্ঘ্য হবে 80 মিটার। তারপর কি বার করতে বলেছে? প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে খরচ হবে। তাহলে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে? এখন বর্গাকার জমির ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার। তাহলে বাহু পেয়ে গেলাম 20 মিটার করে আছে, তাহলে 20 স্কয়ার সমান সমান 400 এত বর্গ মিটার। তাহলে প্রতি বর্গ মিটারের জন্য কত খরচ হয়? মানে 20 টাকা করে। তাহলে 1 বর্গ মিটারের জন্য খরচ হয় 20 টাকা। তাহলে 400 বর্গ মিটারের জন্য খরচ হবে, কিভাবে করতে হয়? এই একদম প্রথমেরটা আর এই প্রথমের লাইনের লাস্টেরটা গুণ করো, একসঙ্গে গুণ করে এই 1কে ভাগে লিখে দাও। তাহলে 20 গুণ 400 ভাগ 1 এত টাকা সমান সমান 8000 টাকা। তাহলে 8000 টাকা খরচ হবে ঘাস লাগানোর জন্য। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারলে। চলো এর পরের অঙ্কটা করি। 14 দাগের অঙ্ক। 14 দাগে বলেছে আমাদের আয়তাকার বাগানের একটি কর্ণ বরাবর। তাহলে আয়তাকার বাগান, তাহলে বাগানটা এঁকে ফেলো। পড়বা এবং ছবি সাথে সাথে এঁকে ফেলবা। এবার কি বলছে? আয়তাকার বাগানের একটি কর্ণ বরাবর একটি বেড়া দেব। তাহলে কর্ণ বরাবর যেহেতু বেড়া দিতে হবে, এই দিক দিয়ে বেড়া দিয়ে দাও। আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 7 মিটার।
বেড়ার দৈর্ঘ্য হিসাব করে দেখি। তারপর বলেছে বেড়াটি আয়তাকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা লিখি। দুটি ত্রিভুজ মানে এর পরিসীমা লিখতে হবে এবং এটার পরিসীমা লিখতে হবে। তাহলে আমরা এই যেহেতু এইটা 7 মানে প্রস্থ এটাও 7 মিটার, দৈর্ঘ্য 12 মিটার। তাহলে আমরা কি জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাই আমরা যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করি তাহলে অটোমেটিক আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফলও বাড়িয়ে যাবে, মানে একই ক্ষেত্রফল হবে দুটোর। তাই যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নেব। তো প্রথমে স্টেপ বাই স্টেপ অঙ্ক করো। প্রথমে যেটা চেয়েছে সেটাই করব আমি, কি এর কর্ণের দৈর্ঘ্য কত হবে সেটা বার করব। তো যদি আমি সেটা বার করতে চাই তাহলে কিভাবে করতে পারি আমি? এক তো করতে পারি, যেহেতু এটা 90 ডিগ্রি তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার করলেই কর্ণ বার হয়ে যাবে। তো চলো করা যাক। যদি আমি নামকরণই করে দিই মনে করো, তো এ বি সি ডি। তো এবার পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করো। তো অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, বা অতিভুজ স্কয়ার এখানে কোনটা, এসি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার মানে 7 স্কয়ার যোগ ভূমি স্কয়ার মানে 12 স্কয়ার, বা এসি স্কয়ার সমান সমান 7 7 49 যোগ 12 12 কত হয় গুণ করলে 12 12 144 হয়। দেখো 2 দুগুণি 4, 2 একে 2, আবার দেখো আমি করে দেখাচ্ছি। 2 দুগুণি 4, 2 একে 2, 2 একে 2, 1 একে 1, 4 2 2 4 1, 144, বা এসি সমান সমান রুট ওভার 144 সঙ্গে 49 যদি যোগ করে দাও তাহলে হয়ে গেল 13 3, হাতে আমার 1, 4 আর 1 5, 6 7 8 9 1, 139, মানে 39 বলছি 193। আর 193 এটা রেখে দাও, এরকম অসুবিধা নেই। তো আমরা পেয়ে গেলাম কর্ণের দৈর্ঘ্য, অতএব জ্যামিতির কর্ণের দৈর্ঘ্য রুট ওভার 193 মিটার। তারপর কি বের করতে হবে? হ্যাঁ, বেড়ার দৈর্ঘ্য হিসাব করে রেখি, তাহলে বেড়ার দৈর্ঘ্য বার হয়ে গেল, কারণ এই কর্ণ বরাবর বেড়া দেব। তারপর বেড়াটি আয়তাকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা। তাহলে এইটা কর্ণ পেয়ে গেলাম আমরা রুট ওভার 193 মিটার। তাহলে এবার ত্রিভুজের পরিসীমা বার করো। এখন ত্রিভুজ এ বি সি এর পরিসীমা সমান সমান, পরিসীমা মানে কি হবে, সব কয়টা বাহু যোগ করে দিতে হবে। তাহলে যদি সব কয়টা বাহু যোগ করে দিই
মানে যে কোনো কিছু পরিসীমা বার করবে তুমি, তাহলে সব কয়টা বাহু যোগ করে দিতে হয়। যেমন এই আয়তক্ষেত্রেরও যদি কেউ পরিসীমা বার করতে চাও, তাহলে এই সব কয়টা বাহু যোগ করতে হবে, এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু। তার জন্য আমরা এত বারবার বারবার না লিখে অটোমেটিক লিখে দিই 2 গুণ দৈর্ঘ্য, মানে এইটা যোগ প্রস্থ, মানে এটা। কারণ 2 গুণ কেন লিখি, যে তুমি একবার এটা যোগ করবে, আবার তুমি এটা যোগ করবে, দুইবার দুইবার করে যোগ করবে, একবার এটা যোগ করবে, আবার এটা যোগ করবে। তার জন্য একটু সহজে ছোট করে লেখার জন্য 2 গুণ করে নিই, যাতে এই একবার যোগ করে দিলে এইটা দুইবারই যোগ পড়ে যায়। ঠিক আছে, তাছাড়া কিছুই না। তাহলে এই ত্রিভুজের যদি ক্ষেত্রফল বার করতে চাই, এই সব কয়টা বাহু যোগ করে দাও। তাহলে চলো, ক্ষেত্রফল সরি, এই পরিসীমা যদি আচ্ছা, এখানে কী বার করতে বলেছিল আমাদের? যে বেড়াটি আয়তাকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা। ঠিক আছে, হ্যাঁ পরিসীমা, ক্ষেত্রফল না। তাহলে পরিসীমা করতে গেলে ওই তো সব কয়টা বাহুকে যোগ করে দাও। পরিসীমা সমান সমান একটা বাহুর দৈর্ঘ্য কত ছিল? একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7, একটা বাহুর দৈর্ঘ্য 12, একটা √193। 7 যোগ 12 যোগ √193 সমান সমান 12 আর 7 কত হয়? 19 প্লাস √193 এত মিটার। যেহেতু ত্রিভুজ এইটার ক্ষেত্রফলও যা হবে, ত্রিভুজ এটারও ক্ষেত্রফল তাই হবে। তার জন্য আমরা লিখে দিতে পারি প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল 19 প্লাস √193 হবে, এত মিটার হবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আশা করি বুঝতে পারলে তোমরা। পরের অঙ্কটা করব। বলেছে মৌসুমীদের বাড়ির আয়তাকার বড় হলঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 9:5। তারপর কি বলেছে? এবং পরিসীমা 140 মিটার, বুঝলাম। এবার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলে দিয়েছে, তাহলে দৈর্ঘ্য কতটুকু প্রস্থ কতটুকু সেটা তো বলে দেয়নি। এবার অনুপাত থেকে সেইটা বার করার জন্য যে কোনো একটা ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করে দিতে হয়, তাহলে আলাদা আলাদা করে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব। যে কোনো ধ্রুবক সংখ্যা বলতে কোনটা বোঝানো হচ্ছে? যে কোনো এক্স মনে করো, আমরা সঠিক নাম্বারটা তো জানি না কী দিয়ে যোগ করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা এক্স দিয়ে গুণ করে দেবো, তাহলে 9x বেরিয়ে যাবে দৈর্ঘ্য এবং 5x বেরিয়ে যাবে প্রস্থ। তারপর বলেছে পরিসীমা হচ্ছে তোমার 140 মিটার। মৌসুমীর হলঘরের মেঝেতে 25 সেমি গুণ 20 সেমি আয়তাকার টালি বসাতে হবে। তো টালিটার ক্ষেত্রফল বলে দিয়েছে কত? 25 সেমি গুণ 20 সেমি করলে ক্ষেত্রফল বার হয়ে যাবে। তাহলে প্রতি 100 টালির দাম হচ্ছে 500 টাকা হলে মৌসুমীদের হলঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ হবে? সহজ, মানে প্রথমে আমরা হলঘরের ক্ষেত্রফল বার করব, বার করে সেখানে 100টা টালিতে প্রতি 100টা টালির দাম 500 টাকা, তাহলে একটা টালির দাম কত সেটা বার করে নেবো এখান থেকে। বার করে নিয়ে মেঝের ক্ষেত্রফল বার করলে আমরা টালি বসাতে কত খরচ হবে, তাই তো? মেঝের ক্ষেত্রফল বার করে নেব, একটা টালি বসাতে এত খরচ হয়, আর এই যতগুলো টালি বসবে সেটা ক্ষেত্রফল ভাগ করে নিয়ে কতগুলো বসবে হিসাব করে নেব, নিলে আমরা বলতে পারবো। তো এবার তুমি বলতে পারো যে মোট কতগুলো টালি লাগবে, কি করে বুঝতে পারবো? আমরা একটা টালির ক্ষেত্রফল বলে দিয়েছে না, 25 সেমি গুণ 20 সেমি একটা টালির ক্ষেত্রফল হবে। তো যদি আমরা একটা টালির ক্ষেত্রফল জানি এবং ওই বাড়িটির মোট ক্ষেত্রফল জানি, মেঝের, মনে করো হলঘরের মেঝের মোট ক্ষেত্রফল জানি, তাহলে এই মোট ক্ষেত্রফলকে যদি একটা টালির ক্ষেত্রফল দিয়ে আমরা ভাগ করে দিই, এখানে একটা টালির ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আমাদের এখানে কিছু সংখ্যা পেয়ে যাব। সেই সংখ্যাটা হবে মোট টালির সংখ্যা। ঠিক আছে, তো এই মোট টালির সংখ্যা মনে করো পেয়ে গেলাম। তো এবার মোট টালির সংখ্যা মনে করো 500, মানে 5000 পেলাম। তো এবার
প্রশ্নে বলে দিয়েছে যে 100টা টালির দাম 500 টাকা, তাহলে আমার মনে করো যে 5000 বেরিয়েছে, 5000 তো বেরোবে না, অন্য কিছু বের হবে। তাহলে 5000টি টালির দাম কত, সেই 5000কে গুণ ওই ঐহিক নিয়মে গুণ টুন করে দিতে হবে। 100টার দাম এত, একের দাম কত, আর 5000টার দাম কত, এইভাবে করলে আমরা টালির দাম পেয়ে যাব। ব্যাস, অঙ্ক এইটুকুই আছে। তো চলো করা যাক। মনে করো এই যে আয়তক্ষেত্রাকার বাগান, এবার এখানে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেখো, ধরি দৈর্ঘ্য সমান সমান 9x এবং প্রস্থ সমান সমান 5x। যে কোনো ধ্রুবক সংখ্যা মানে গুণ করতে হবে, তাই করলাম। দৈর্ঘ্য হয়ে গেল 9x, প্রস্থ হয়ে গেল 5x। এবার কি করতে হবে, ক্ষেত্রফল বার করো। এখানে বলে দিচ্ছে পরিসীমা, এবং পরিসীমা 140 মিটার। দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত বলে দিয়েছে এবং পরিসীমা বলে দিয়েছে, তাই তো? তো এবার আমরা যদি পরিসীমা বার করতে চাই, তো পরিসীমা, তো আমরা এখানে শর্তানুযায়ী লিখতেই পারি। পরিসীমার সূত্র কি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো চলো লেখো শর্তানুযায়ী 2 গুণ দৈর্ঘ্য কত হলো 9x যোগ প্রস্থ হলো 5x সমান সমান কত হলো, প্রশ্নে বলে দিয়েছে দেখো 140 মিটার, তাই আমরা 140 লিখব। বা 2 দিয়ে কাটাকাটি করে দাও, 7 দুগুণি 14, 0, 9x প্লাস 5x সমান সমান 70। বা 5 আর 9 কত হয়, 14x সমান সমান 70। বা x সমান সমান 70/14। তাহলে 14 ঘরের নামটা পড়লে কি জানো, 5 14 70, অতএব x সমান সমান 5। তো x এর মান যেহেতু আমরা 5 পেয়ে গেলাম, তাই আমরা x এর মান এই দৈর্ঘ্যে বসিয়ে দেব এবং প্রস্থেও বসিয়ে দেব। তাহলেই আমরা আসল দৈর্ঘ্য কত প্রস্থ কত পেয়ে যাব। অতএব নির্ণেয় দৈর্ঘ্য সমান সমান 9 ইন্টু এক্স, তাই তো? 9 ইন্টু এক্স সমান সমান 9 গুণ এক্স এর মান 5 সমান সমান 5 নং 45। 45 হবে মিটার। মিটার হবে তো, না সেন্টিমিটার হবে? মিটার হবে। এবং প্রস্থ সমান সমান কত হবে, 5x সমান সমান 5 ইন্টু এক্স এর মান কত, 5 সমান সমান 5 5 25 মিটার। তাহলে আসল দৈর্ঘ্য কত পেয়ে গেলাম, আসল প্রস্থ কত পেয়ে গেলাম। এবার আমাদের টালির ক্ষেত্রে চলে আসো। না, প্রথমে আগে জমি হলঘরের ক্ষেত্রফল বার করতে হবে। এখন হলঘরের মেঝেতে বসাতে হবে, তো দেখো হলঘরের মেঝেতে বসাতে হবে। হলঘরের মেঝের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে। দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা 45 গুণ প্রস্থ পেয়ে গেলাম 25 সমান সমান করো 45 আর 25 যদি গুণ করো, 5 5 25, 5 হাতে আমার 2, 4 5 20 আর 2 22, 5 দুগুণি 10 0 হাতে 1, 4 দুগুণি 8 আর 1 9, 5 2 9 10 11।
পেয়ে গেলাম 11/5, এত হয়ে গেল আমার ক্ষেত্রফল বর্গ মিটার। তো এবার চলে আসবো আমরা টালিতে, যে এক একটা টালির ক্ষেত্রফল কত। আবার প্রতিটি টালির দৈর্ঘ্য বলে দিয়েছে কত, মেঝেতে 25 সেমি গুণ 20 সেমি আকারের টালি বসাতে হবে। তাহলে দৈর্ঘ্য 25 সেমি, প্রস্থ 20 সেমি। 25 সেন্টিমিটার বলেছে, দেখেছো? একটা জিনিস খেয়াল করো, এখানে সেন্টিমিটার বলেছে আর আমরা সব কিছু বের করেছি মিটারে কিন্তু, তাহলে এই সেন্টিমিটারগুলোকেও আমাদের মিটারে নিয়ে যেতে হবে, বুঝেছো? তাহলে 25 সেমি মানে কত মিটার? তাহলে কিলো হেক্টর করে পড়ো, কিলো হেক্টর ডেকা মিটার, ডেসি সেন্টি, সেন্টি থেকে মিটারে আসবো। তাহলে 1 লিখে 1 2 শূন্য দিয়ে ভাগ করব। 25কে 1 দিয়ে 2 শূন্য মানে 100 দিয়ে ভাগ করলে হয়ে যাবে এত মিটার, সমান সমান দুটো শূন্যের আগে দশমিক, 1 2 2 এর আগে দশমিক, দশমিক 25 এত মিটার। এবং প্রস্থ সমান সমান 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার মানে কত মিটার? 20কে 100 দিয়ে ভাগ করব। এই শূন্য কেটে যায়, 1 ঘর আগে দশমিক, দশমিক 2 এত মিটার। অতএব ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান দৈর্ঘ্য হয়ে গেল আমার 0.25 গুণ প্রস্থ হয়ে গেল 0.2 এত বর্গ মিটার। তো আমরা যদি 0.25 আর 0.2 গুণ করি তাহলে কি দাঁড়ায়? 5 দুগুণী 10 শূন্য, হাতে আমার 1, 2 দুগুণী 4 আর 1 5। এবার শূন্য দিয়ে তো আর কিছু, মনে করো শূন্য দিয়ে আর কি বা করবো, আর কিছু করলাম না। মোট কত ঘর আগে দশমিক আছে? 1 ঘর 2 3 ঘর। দেখো এইখানে 1 ঘর আগে দশমিক গুনলাম এবং এখানে 1 2 ঘর আগে দশমিক, তাহলে মোট কত ঘর আগে দশমিক? 2 আর 1 3 ঘর আগে দশমিক। তাহলে এইখানেও 3 ঘর আগে দশমিক বসাবো, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর আগে দশমিক, এখানে একটা শূন্য বসাবো। তাহলে বসাও 0 বসাও, 5 বসাও, একটা 0 বসাও, এইখানে দশমিক বসাও 0। তাহলে সমান সমান এটাকে আমরা লিখতেই পারি 0.05, কারণ দশমিকের পরে শূন্যর কোনো ভ্যালু হয় না। তাহলে 0.05 বর্গ মিটার। তো টালি লাগবে কতগুলো সেটা বার করতে হবে। এবার লেখো, অতএব মোট টালি লাগবে মোট মেঝের ক্ষেত্রফল কত ছিল? এই যে 1125 বর্গ মিটার। তাহলে এই 1125কে ভাগ করব কত দিয়ে? এক একটা টালির ক্ষেত্রফল যেটা সেটা দিয়ে, 0.05।
তাহলে দশমিক উঠে যাওয়ার জন্যে একটা এক, এক দুই, দুটো শূন্য, 5 দিয়ে কাটো। 5 দুগুনি 10, 11, 1 12, 5 দুগুনি 10, 11, 12, 2 25, 5 5 25। তাহলে হয়ে গেল 22500। এতটি টালি লাগবে। বুঝেছ? তাহলে এবার আমরা বার করব মোট টালিতে কত টাকা খরচ পড়বে। আমাদের প্রশ্নে বলে দিয়েছে, কি বলেছে, 100টা টালিতে কত খরচ পড়ে? প্রতি 100টাতে 500 টাকা খরচ হয় টালির দাম। তাহলে মোট আমার যে কটা টালি লেগেছে তার দাম কত হবে? তো বের করো। 100টি টালির দাম 500 টাকা। একটির কত আর যে কটা বেরিয়েছে তার কত? তাহলে একটি টালির দাম 1 গুণ 500 বাই 100 টাকা। এই 2 শূন্য কেটে গেল, সমান সমান 5 টাকা। তাহলে যে কটা বেরিয়েছে সেই কটা 22500টি টালির দাম। এই 5-এর সঙ্গে মানে এর সঙ্গে 5 গুণ করে দিতে হবে। 22500 সঙ্গে 5 গুণ করে দাও, সমান সমান 500 500 5 5 25, 5 হাতে আমার 2, 5 10, 11 12, 2 হাতে আমার 1, 5 10 আর 1 11, এত টাকা। তাহলে কত খরচ পড়বে? 1,25,500 টাকা। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারলে। তো এইভাবে অঙ্কগুলো একা একা করতে হবে তোমাদেরও, তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবে, পরীক্ষায় ভালো নম্বর পাবে।